আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। আমি চ্যানেলে দেখবে একটা নোটিশ করেছিলাম কিছুদিন আগে যে এবার থেকে এই চ্যানেলে নিট অর্থাৎ নিট 2021-এর লক্ষ্যে আমরা পৌঁছানোর জন্য চ্যাপ্টার ওয়াইজ কিছু প্রবলেম ডিসকাস করব। প্রত্যেক সপ্তাহেই থাকবে এই ক্লাসগুলি এবং আমি আগে থেকে বলে দেবো যে কোন ক্লাসের উপর প্রবলেমগুলো ডিসকাস করব। তোমরা এই চ্যাপ্টারগুলো যদি পড়ে আগে থেকে রেডি করে রাখো তো বেশ কিছু নতুন ধরনের কনসেপচুয়াল প্রবলেম তোমরা এবার থেকে এই চ্যানেলে পাবে। আমাদের টার্গেট হচ্ছে এখন থেকে নিট 2021। নিট 2021-এর টার্গেটে যারা বাড়িতে প্রিপারেশান করছো তো তাদের উদ্দেশ্যে বলবো যে চ্যানেলটিকে তোমরা ফলো করতে পারো। আমি যে চ্যাপ্টারগুলো বলে দেবো সেই চ্যাপ্টারগুলো আগে থেকে রেডি করে রাখবে এবং সেই চ্যাপ্টারে আমি প্রত্যেক সপ্তাহে কিছু কিছু কনসেপচুয়াল প্রবলেম সলভ করব। তো আমাদের কথা মতো জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি বা বেসিক অর্গ্যানিক কেমিস্ট্রিটা বলেছিলাম যে ওটা থেকেই প্রথম আমরা শুরু করব। তো বেসিক অর্গ্যানিক কেমিস্ট্রি তো আজকে আমরা শুরু করছি। দেখো, জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রিতে আমি একটা প্রবলেম আমার বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা রয়েছে। তো এই প্রবলেমটা প্রথমে আমরা সলভ করব। তো এবার থেকে রেগুলার বেসিসে চ্যানেলটাকে ফলো করতে থাকো এবং এই ধরনের প্রবলেমগুলো আলোচনাটা দেখে তোমরা বাড়িতেও এই ধরনের প্রবলেম সলভ করার চেষ্টা করো। কোনো প্রবলেম আটকালে তোমরা কমেন্ট বক্সে লিখে দিতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব আমার নেক্সট ভিডিওতে সেই প্রবলেমগুলো করে দেওয়ার। তো প্রথম প্রবলেম দেখতে পাচ্ছি, চলে যাই প্রবলেমটায়। বলছে ডিফারেন্ট হাইড্রোজেন ইন, এই কম্পাউন্ডটা দেওয়া রয়েছে, যৌগটা দেওয়া রয়েছে। এই যৌগে বিভিন্ন রকম হাইড্রোজেন পরমাণু আমরা দেখতে পাচ্ছি। পরমাণুগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে অ্যালফাবেট দিয়ে A B C D E F, অর্থাৎ এই হাইড্রোজেন পরমাণুগুলোকে A দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, এই হাইড্রোজেন পরমাণুগুলোকে B দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটাকে এখানে লিখি। এই হাইড্রোজেন পরমাণুগুলোকে C দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, এই হাইড্রোজেন পরমাণুগুলোকে D দিয়ে, এই হাইড্রোজেন পরমাণুগুলোকে E দিয়ে, আর এই হাইড্রোজেন পরমাণুগুলোকে S দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই রিপ্রেজেন্ট করার পর এরা এখানে বলেছে প্রবলেমটায় অ্যারেঞ্জ দেম, এই হাইড্রোজেন পরমাণুগুলোকে বলছে অ্যারেঞ্জ দেম ইন ডিক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস র্যাডিক্যাল সাবস্টিটিউশন। র্যাডিক্যাল সাবস্টিটিউশন বিক্রিয়ায় অর্থাৎ মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন হাইড্রোজেনটা তাড়াতাড়ি বেরিয়ে প্রতিস্থাপিত হবে, কোন হাইড্রোজেনটা তারপরে হবে, এই অর্ডারটা এখানে আমাদের বার করতে বলেছে। তো আমরা এবার অ্যান্সারে চলে যাব। অ্যান্সারে যাওয়ার সময় আমি দেখব যে এই যে এ দিয়ে যে হাইড্রোজেন পরমাণুটাকে ডিনোট করা হয়েছে, আমি যদি এ দিয়ে যে হাইড্রোজেন পরমাণুটা ডিনোট করা হয়েছে সেই হাইড্রোজেন পরমাণুটা যদি বেরিয়ে যায়, র্যাডিক্যাল হিসেবে যদি এই হাইড্রোজেন পরমাণুটা বেরিয়ে যায়, তাহলে কিরম মুক্তমূলক পেতে পারি সেইটা আমি লিখছি। এই যে এ অর্থাৎ এইখান থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু মুক্তমূলক হিসেবে বেরিয়ে যায় তাহলে এখানে মুক্তমূলক যেটা সৃষ্টি হবে সেই মুক্তমূলকটাকে আমি এখানে লিখছি। এই মুক্তমূলকটা সৃষ্টি হবে। যদি এ হাইড্রোজেনটা বেরিয়ে যায়, আমি মাইনাস এ হাইড্রোজেনটা বোঝাতে চেয়েছি, মানে ওই কম্পাউন্ডটা থেকে যদি এ হাইড্রোজেনটা মুক্তমূলক হিসেবে বেরিয়ে যায় তাহলে এই মুক্তমূলকটা পড়ে থাকবে, এই মুক্তমূলকটা রিয়াকশন করবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে এবার আমরা একটু শর্টে লিখব। যদি এইটা অর্থাৎ বি হাইড্রোজেনটা বেরিয়ে যায় মুক্তমূলক হিসেবে, তাহলে আমরা দেখব যে CH3 CH ডবল বন্ড C, এই হাইড্রোজেনটা বেরোচ্ছে, তাহলে এই কার্বনটার মাথায় মুক্তমূলকটা আসবে, তারপরে যেমন আছে সেই রকম, আমি আর এটাকে টুকলাম না। ঠিক আছে? এই মুক্তমূলকটা সৃষ্টি হবে। যদি সি হাইড্রোজেনটা বেরিয়ে যায়, সি হাইড্রোজেনটা যদি বেরিয়ে যায় তাহলে কি মুক্তমূলক সৃষ্টি হবে? CH3 CH ডবল বন্ড CH CH, এইখান থেকে বেরিয়ে গেল, এইখান থেকে বেরিয়ে গেল, তাহলে এই কার্বন পরমাণুটার মাথায় মুক্তমূলকটা এলো CH2 ডট 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 ডট, আমি আর লিখলাম না।
ঠিক আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা থেকেই মুক্তমূলকটা বার করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, ডিটা থেকে যদি বেরোয়, ডি যদি এইচটা ডি থেকে বেরোতো তাহলে এইখানটায় আসতো। আমি জাস্ট ওইটুকু জায়গা লিখছি এবার, আর বেশি বড় লেখা যাবে না। সিএইচ, এদিকে আছে CH2, এদিকে আছে CH3 হোল টুয়াইস, এই মুক্তমূলকটা পেতাম। আচ্ছা, যদি এবার ইটা বেরোয়, এইটা হচ্ছে ইটা যদি বেরোয়, মাইনাস এইচটা যদি থেকে বেরোয় মুক্তমূলক হিসেবে, তাহলে আমি এখানে কি পাবো, CH মুক্তমূলক, সরি এই এইচটা বেরিয়ে যাবে, CH3 হোল টুয়াইস। পরিষ্কার করে লিখি একটু, সি মুক্তমূলক CH3 হোল টুয়াইস, আর এদিকে আছে CH2। ঠিক আছে, করতে করতে তোমাদের আইডিয়া চলে আসবে, পুরোটা নিশ্চয়ই করতে হবে না, আমি প্রথমটা বোঝাচ্ছি একটু। আচ্ছা, যদি এখান থেকে বেরোয় তাহলে -HF, আর না করলেও চলবে, শর্টে কীভাবে করতে হবে আমি বলে দিচ্ছি। এখানে আসবে তাহলে একটা যদি CH3 থেকে বেরোয় তাহলে এটা হবে CH2 মুক্তমূলক, এখানে আছে CH, এখানে আছে CH3, মানে এই দুটোর মধ্যে থেকে যদি একটা থেকে হাইড্রোজেন বেরোয় তাহলে এই টাইপের। তাহলে আমি সব মুক্তমূলকগুলো আঁকলাম। তো মুক্তমূলকের স্টেবিলিটি নিশ্চয়ই তোমাদের জানা আছে, একটু পড়ে নেবে। তো এই লজিকে আমরা কি দেখতে পাচ্ছি এবার দেখো, এই যে মুক্তমূলকটা তৈরি হয়েছে, এই মুক্তমূলকটা আমরা দেখতে পাচ্ছি 1 ডিগ্রি মুক্তমূলক, এখানে মুক্তমূলক আছে, তাহলে এটা 1 ডিগ্রি মুক্তমূলক, এবং এই মুক্তমূলকটাই কিন্তু রেজোনেন্স হতে পারে। দেখো রেজোনেন্স হচ্ছে। ঠিক আছে, তাহলে এই মুক্তমূলকটা কি হচ্ছে, 1 ডিগ্রি মুক্তমূলক, প্লাস এখানে কি হচ্ছে, রেজোনেন্স হচ্ছে। ঠিক আছে, এই মুক্তমূলকটা, এই যে কার্বনে মুক্তমূলকটা হয়েছে, এই কার্বনটা খেয়াল করে দেখো, ডবল বন্ড কার্বন, তাহলে এই কার্বনটা কি কার্বন, sp2 কার্বন। sp2 কার্বনে মুক্তমূলক হলে সেই মুক্তমূলকটা কিন্তু স্টেবল হয় না, সেই মুক্তমূলকটা স্টেবিলিটি কম হয়। ঠিক আছে। আচ্ছা, সি, এই যে মুক্তমূলক, দেখো এই মুক্তমূলকটা যদি আমরা লিখি 2 ডিগ্রি মুক্তমূলক, প্লাস এখানে দেখো রেজোনেন্স হচ্ছে, 2 ডিগ্রি মুক্তমূলক প্লাস এখানে রেজোনেন্স হচ্ছে। আমরা কিন্তু উত্তরের দিকে পৌঁছে গেছি, কারণ নিটে তোমাদের যদি এরকম বড় বড় এমসিকিউ দেয়, নিশ্চয়ই বোকার মতো আমরা সবগুলো বার করব না। আমরা সব থেকে সুস্থিত কোনটা হতে পারে, সব থেকে আনস্টেবল কোনটা হতে পারে, সেটা যদি অপশনগুলোর দিকে নজর রাখি তাহলে কিন্তু আমাদের উত্তর অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এই মুক্তমূলকটার দিকেও একটু যাই। এই মুক্তমূলকটা 3 ডিগ্রি মুক্তমূলক, কিন্তু রেজোনেন্স হচ্ছে না। তো আমরা জানি মুক্তমূলকের স্টেবিলিটি 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। ঠিক আছে, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। এই মুক্তমূলকটা 1 ডিগ্রি মুক্তমূলক, সুতরাং এগুলো নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার নেই। তার মানে আমি যেটা দেখতে পাচ্ছি এখান থেকে, এই মুক্তমূলকটা দেখো স্টেবল হবে। কেন স্টেবল হবে, কারণ এই মুক্তমূলকটাতে 2 ডিগ্রি মুক্তমূলক প্লাস রেজোনেন্স হচ্ছে, আর এই মুক্তমূলকটাও 3 ডিগ্রি মুক্তমূলক। এই দুটো মুক্তমূলকই স্টেবল হবে, দুটো ফ্রি র্যাডিক্যালি স্টেবল হবে। এবার এটা নিয়ে একটা কনফিউশন থেকে যায় যে স্যার 3 ডিগ্রি মুক্তমূলকটা বেশি স্টেবল হবে না 2 ডিগ্রি মুক্তমূলকের সাথে যেটা রেজোনেন্স হচ্ছে সেটা বেশি স্টেবল হবে। এবার আমরা চলে যাই অপশানের দিকে। অপশানের দিকে যদি আমরা যাই, দেখো কোনো অপশানে, একটাও অপশানে ইটা কিন্তু প্রথমে নেই, একটাও অপশানে কিন্তু ইটা প্রথমে নেই, ইটা প্রথমে নেই, কিন্তু একটা অপশানে দেখো সিটা কিন্তু প্রথমে আছে। তার মানে ওরা যে অপশান দিয়েছে কোনো বিতর্কিত অপশান দেয়নি, এইটা সব থেকে বেশি স্টেবল হবে সেটা আমরা ধরে নিতেই পারি। এবং এটার সাথে তোমরা একটু কম্পেয়ার করে নাও, সব থেকে কম স্টেবল একটু আগে আমি বলেছি দেখো বিটা, সব থেকে কম স্টেবল বলেছি বিটা। কেন, কারণ এই মুক্তমূলকটা sp2 সংকরায়িত। তাহলে আমাদের কিন্তু, আমরা তাড়াতাড়ি যদি করি, আমরা এই অপশানটা যে উত্তর হবে এটা, সেটা আমরা বলে দিতেই পারি। এরপরে তোমরা নিজেরা একটু মিলিয়েও নিতে পারো যে এই অপশানটা এক্ষেত্রে উত্তরে আসছে কিনা, তোমরা একটুখানি এটাকে মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, দেখো সিটাতে কি হচ্ছে 2 ডিগ্রি প্লাস রেজোনেন্স। তারপরে অপশান কি আছে এ, দেখো এটাতে হচ্ছে 1 ডিগ্রি হতে পারে, কিন্তু এখানে কি হচ্ছে রেজোনেন্সটার জন্য এর সুস্থিতিটা বেড়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি প্লাস রেজোনেন্স, এটা হচ্ছে 1 ডিগ্রি প্লাস রেজোনেন্স। এটা ইটা কি হয়ে গেল,
এটা হয়ে গেল 3 ডিগ্রি। তার মানে আমরা বলে দিতে পারি এই অপশানটা রাইট অপশান। ঠিক আছে, তো এইভাবে আমরা এত সময় প্রথমটা বোঝালাম তোমাদের, এত সময় নষ্ট করব না। এখান থেকেই ফটাফট আমরা বোর্ড থেকেই যেভাবে আছে কোশ্চেন পেপারই করতে পারবো। এখান থেকে যদি এইচটা বেরোয় ফটাফট করবো 1 ডিগ্রি মুক্তমূলক প্লাস 1 ডিগ্রি মুক্তমূলক প্লাস কি হচ্ছে রেজোনেন্স হচ্ছে। এখান থেকে মুক্তমূলকটা কি মুক্তমূলক, এখান থেকে মুক্তমূলকটা sp2 মুক্তমূলক, সুস্থিত নয়। এই মুক্তমূলকটা হচ্ছে 2 ডিগ্রি মুক্তমূলক প্লাস এখানে কি ঘটনা ঘটছে রেজোনেন্স, যেটা আমি দেখিয়ে দিয়েছি 2 ডিগ্রি মুক্তমূলক প্লাস রেজোনেন্স। তাহলে এটা যেটা আমি ভেঙে দেখালাম সেটা তোমরা না ভেঙেই ফটাফট এখান থেকে মুখে মুখে একটা করে হাইড্রোজেন বার করে ফটাফট করতে পারবে। যেমন এই মুক্তমূলকটা আমি ফটাফট বলতে পারবো এটা 3 ডিগ্রি মুক্তমূলক, কিন্তু এখানে রেজোনেন্স হচ্ছে না। তো এখানে যে কনফিউশনটা অ্যারাইজ করছিল যে স্যার 3 ডিগ্রিটা বেশি সুস্থিত হবে নাকি 2 ডিগ্রি প্লাস রেজোনেন্সটা বেশি সুস্থিত হবে, তো ওরা আমাকে অপশানে ক্লিয়ার করে দিয়েছে সিটা সব থেকে হাইয়েস্ট আছে। এখানে কোনো রকম অপশানে ইটা কিন্তু নেই। তো এই অপশান দেখে আমরা বলে দিতে পারবো যে এক্ষেত্রে কোন মুক্তমূলকটা তা বেশি সুস্থিত। তো সুতরাং এই মুক্তমূলকটা সিটা যেহেতু বেশি সুস্থিত, তাই এখান থেকে হাইড্রোজেনটা সি থেকে হাইড্রোজেনটা সব থেকে তাড়াতাড়ি বেরোবে। এরপরে আমরা চলে যাব নেক্সট প্রবলেমের দিকে। আচ্ছা, এবার আমরা চলে এসেছি প্রবলেম নাম্বার 2-তে। Which of the following is the correct order for bond energy for CH bonds in this compound? নিচে 3টে কম্পাউন্ড আছে এবং সেখানে ডিনোট করে দেওয়া আছে CH বন্ড। এটা হচ্ছে CH বন্ডটাকে X দিয়ে ডিনোট করা হয়েছে, এখানে CH বন্ডটাকে Y দিয়ে ডিনোট করা হয়েছে, এখানে CH বন্ডটাকে Z দিয়ে ডিনোট করা হয়েছে। বলছে কোন বন্ডগুলোর আর কি বন্ড এনার্জির অর্ডারটা কিরকম হবে, সেই অর্ডারটা আমাদের এখানে সাজাতে হবে। তো এখানে বন্ডটা যে ব্রেক করবে, এখানে যে বন্ডটা ভাঙবে, ভাঙার পর একটা মুক্তমূলক তৈরি হবে। তো আমাকে এখান থেকে ডিসাইড করতে হবে যে কোন যৌগের ক্ষেত্রে মুক্তমূলকটা বেশি স্টেবল হচ্ছে। অর্থাৎ এই প্রবলেমটার আমাদের এখানে যে লজিকটা হবে, ঠিক আছে, অ্যান্সারে যে লজিকটা আমরা বলবো, এই লজিকটা হবে as the stability of free radical or radical of radical as the stability of free radical বলতে পারি বা radical increases bond energy decreases। এটা যত ইনক্রিজ করবে bond energy will be decreases বা decreases। ঠিক আছে, তো কি বলা হচ্ছে যে র্যাডিক্যালের মানে এই বন্ডগুলো ভেঙে, তোমার প্রবলেমটা টোকা হয়ে গেছে, তো আমি এখান থেকেই মডিফাই করে আমি এখানেই আঁকছি। এই এইচটা যদি সমবিভাজন ঘটে তাহলে এক্ষেত্রে যে মুক্তমূলকটা আমরা পাবো, হ্যাঁ, এক্ষেত্রে যে মুক্তমূলকটা পাবো আমি এখানে দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই টুকে নিয়েছো প্রবলেমটা বা ব্যাক করে একটু টুকে নাও। এখানে মুক্তমূলকটা পাবো আমরা এইটা, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমরা মুক্তমূলকটা পাবো এইটা, আর এটার ক্ষেত্রে আমরা মুক্তমূলকটা পাবো এইটা। এবার দেখব যার ক্ষেত্রে মুক্তমূলকটা সব থেকে বেশি সুস্থিত সেই বন্ডটাই নিশ্চয়ই সব থেকে তাড়াতাড়ি ভাঙবে। কারণ এখানে যে বন্ডটা ছিল, যদি এই মুক্তমূলকটা সুস্থিত হয় তবেই তো এরকম সমবিভাজনটা ঘটবে। সুস্থিত না হলে সমবিভাজনটা ঘটবে না। তাহলে আমরা এখন দেখব যে কোন মুক্তমূলকটা সব থেকে বেশি সুস্থিত। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে মুক্তমূলকটা পেয়েছি, এই মুক্তমূলকটা সব থেকে এই তিনটের মধ্যে স্টেবল মুক্তমূলক। কারণ এই মুক্তমূলকটা দেখো কিছুটা বেনজাইলিক কার্বনে মনে হচ্ছে না, যদি এখানে ডবল বন্ডটা থাকতো তাহলে এটা বেনজাইল মুক্তমূলকের মতো হতো। তাছাড়াও আমি বলতে পারি দেখো এখানে এই মুক্তমূলকটা রেজোনেন্সের মাধ্যমে সব থেকে বেশি সুস্থিত হবে। এই মুক্তমূলকটা রেজোনেন্সের মাধ্যমে সব থেকে বেশি সুস্থিত হবে। তখন তোমাদের মনে হতে পারে যে স্যার এই মুক্তমূলকটাও তো রেজোনেন্সের মাধ্যমে হবে। ঠিক কথাই, এই মুক্তমূলকটাও রেজোনেন্সের মাধ্যমে হবে, কিন্তু এই ডবল বন্ডটা পার্টিসিপেট করতে পারছে না রেজোনেন্সে। কিন্তু এখানে এইটা দেখো যদি এখানে আসে, আমি রেজোনেন্সটা ভাঙছি না, এখানে যেতে পারে, এইটাও পরবর্তীকালে
এখানে যেতে পারে, বা এই দুটো ডবল বন্ড কনজুগেশনে আছে। তো এই দুটো ডবল বন্ড কনজুগেশনে থাকার জন্য এখানে রেজোনেন্সটা তুলনামূলক বেশি পরিমাণে করবে, রেজোনেন্স স্ট্রাকচারটা এর ক্ষেত্রে বেশি হবে, তাই এই মুক্তমূলকটা সব থেকে বেশি স্টেবল। আর এইটায় দেখো ডবল বন্ডটা কিন্তু রেজোনেন্সে কোনো মতেই আসতে পারছে না, ডবল বন্ডটা এখানে আসতে পারবে কিন্তু এখানে আমাদের কাজ মিটবে না। তো এইখানে রেজোনেন্সের মাধ্যমে একেবারেই সুস্থিত হচ্ছে না। তো যেহেতু এটা রেজোনেন্সের মাধ্যমে সুস্থিত হচ্ছে না, এটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করেছিলাম, যেহেতু এই মুক্তমূলকটা সুস্থিত হচ্ছে না, তাই এই বন্ডটার এনার্জি সব থেকে আমাদের কি হবে, সব থেকে হাই হবে। ঠিক আছে, এখানে যেটা লিখেছি, অ্যাজ দি স্টেবিলিটি অফ দি ফ্রি র্যাডিক্যাল ইনক্রিজেস বন্ড এনার্জি ডিক্রিজেস, মানে এই ফ্রি র্যাডিক্যালটা যেহেতু সব থেকে বেশি স্টেবল, তাই এর ক্ষেত্রে বন্ড এনার্জিটা সব থেকে কি হবে, এর ক্ষেত্রে বন্ড এনার্জিটা সব থেকে কম হবে, সব থেকে লো হবে। তার মানে জেড এর মানটা সব থেকে কি হচ্ছে, কম হচ্ছে। তাহলে এখানে কোন অপশনটা রাইট গেল, এখানে আমাদের অপশন সিটা রাইট হলো। ঠিক আছে, লজিকটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরের নেক্সট প্রবলেমে। আচ্ছা, চলে আসছি আমরা এবার প্রবলেম 3-তে। বলছে হুইচ অফ দি ফলোইং কম্পাউন্ডস ক্যান রিঅ্যাক্ট উইথ বেস টু ফর্ম সল্ট। বলছে নিচের 4টে কম্পাউন্ডের মধ্যে কোন কম্পাউন্ডটা একটা বেসের সাথে রিয়াকশন করে একটা সল্ট তৈরি করবে, লবণ তৈরি করবে। ঠিক আছে, তো আমরা মোটামুটি সবাই জানি বেসের সাথে রিয়াকশন সব থেকে ভালো কে করবে, অ্যাসিড করবে। অ্যাসিড বেসের সাথে রিয়াকশন করে কি তৈরি করে, সল্ট তৈরি করে, আর ওয়াটার জল তৈরি করে। ঠিক আছে, তো আমি দেখব এখানে বলেছে কে বেসের সাথে রিয়াকশন করে সল্ট তৈরি করবে। ঠিক আছে, তো এখানে আমরা দেখব যে কোন যৌগটার মধ্যে কোনো একটা অ্যাসিডিক ব্যাপার কোন যৌগটার মধ্যে আছে। তো এখানে আমরা বলতে পারি যে এই যে যৌগটা আছে এগুলো সব মোটামুটি, এখানে রেজোনেন্স হচ্ছে ঠিকই, এখানেও রেজোনেন্স হচ্ছে, এটা একটা ভালো লুইস বেস, এগুলো সব কটা বেসিসিটি আছে, অল্প বিস্তর বেসিসিটি আছে। কিন্তু এই যৌগটার মধ্যে এই হাইড্রোজেনটা আমরা বলতে পারি একটা অ্যাসিডিক হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন। মনে হতে পারে যে স্যার এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন কেন? দেখো এই হাইড্রোজেনটা এই কারণেই অ্যাসিডিক হাইড্রোজেন, এখানে যে নাইট্রোজেন আছে, যদি এই যৌগটা থেকে একটা H+ বেরিয়ে যায়, তাহলে এখানে একটা দেখো নাইট্রোজেনের মাথায় নেগেটিভ চার্জ আসছে। এই নেগেটিভ চার্জটা আমরা দেখব স্টেবিলিটি পাচ্ছে কিনা। আমি দেখছি এই নেগেটিভ চার্জটা মানে দুদিক দিয়ে রেজোনেন্সের মাধ্যমে অত্যাধিক স্টেবিলিটি গেইন করছে। তাহলে এই নেগেটিভটা যদি স্টেবিলিটি গেইন করে, তার জন্য কি হবে, এখানে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটা খুব সহজেই H+ হিসেবে বেরিয়ে যাবে। কেন বেরিয়ে যাবে? কারণ H+ হিসেবে যদি এই হাইড্রোজেনটা বেরিয়ে যায়, তাহলে যে কম্পাউন্ডটা, যে আয়নটা তৈরি হচ্ছে, সেই আয়নটা কি হয়ে যাচ্ছে, খুব বেশি স্টেবল হয়ে যাচ্ছে ডিউ টু রেজোনেন্সের মাধ্যমে এ অনেক স্টেবিলিটি পাচ্ছে। তাহলে এই যৌগটা সি অপশানে যে যৌগটা ছিল এখানে H দেয়া, এই যৌগটাতে এখানে যে Hটা ছিল সেই Hটা অত্যাধিক কি হয়ে যাচ্ছে, অ্যাসিডিক হাইড্রোজেন ছিল। তাহলে এখানে যেহেতু এর একটা অ্যাসিডিক প্রপার্টি আছে, তাই এই যৌগটা সব থেকে দ্রুত বেসের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে, একটা সল্ট তৈরি করবে। বোঝা গেছে? এবার আমরা চলে যাব নেক্সট প্রবলেমের দিকে। আচ্ছা, এবার আমরা চলে এসেছি প্রবলেম নাম্বার 4-এ। ঠিক আছে, প্রবলেম নাম্বার 4 বলছে এই প্রবলেমটায় দি অ্যাবস্ট্রাকশন of proton will be fastest in which carbon in the following compound। মানে এই নিচের এই যে কম্পাউন্ডটা দেখতে পাচ্ছ, এই কম্পাউন্ডে কোন প্রোটনটা সব থেকে ফাস্টেস্ট বেরিয়ে আসবে, অ্যাবস্ট্রাক্ট হবে, মানে সব থেকে তাড়াতাড়ি কোন প্রোটনটা বেরোতে পারবে। এই এক্স দিয়ে চিহ্নিত করা হয়েছে এই হাইড্রোজেনগুলোকে, ওয়াই দিয়ে চিহ্নিত করা হয়েছে এই কার্বনে যে হাইড্রোজেনটা আছে, জেড দিয়ে চিহ্নিত করা হয়েছে এই কার্বনের হাইড্রোজেনটা, আর পি দিয়ে চিহ্নিত করা হয়েছে এই কার্বনের হাইড্রোজেনটা। বলেছে কোন হাইড্রোজেনটা সব থেকে দ্রুত বেরোবে। তো সেই হাইড্রোজেনটাই সব থেকে দ্রুত বেরোবে। আমরা জানি যদি হাইড্রোজেনটা বেরিয়ে যায় তাহলে একটা কার্বন আয়ন এক্ষেত্রে তৈরি হবে। তো এই কার্বন, আমি সব থেকে প্রথমে প্রোটন বেরোবে,
অর্থাৎ এইচ প্লাস আমি প্রত্যেক কটা থেকে বার করব। আমি যদি এক্স থেকে একটা হাইড্রোজেন বার করি, এক্স থেকে যদি বার করি, তাহলে যে কার্বন আয়নটা তৈরি হবে সেইটাকে আমি লিখছি, এই কার্বন আয়নটা তৈরি হবে যদি প্রোটনটা কি থেকে বেরোয়, এক্স থেকে। এক্স থেকে যদি এক্স প্রোটন বেরোয় তাহলে এই কার্বন আয়নটা তৈরি হবে। যদি ওয়াই থেকে বেরোয় প্রোটনটা, ওয়াই থেকে যদি বেরোয় তাহলে কি কার্বন আয়ন তৈরি হবে, CH3 ডবল বন্ড, এখানে একটা মাইনাস এলো, আবার এখানে ডবল বন্ড ও CH3। ঠিক আছে, ওয়াই থেকে বেরোলে ওইখানে মাইনাসটা আসবে। আমি আর জেডটা করছি না, জেড থেকে বেরোলে তোমরা দেখতেই পাচ্ছ ওয়াই থেকে বেরোলে মাইনাসটা এখানে আসবে, আর জেড থেকে বেরোলে মাইনাসটা কোথায় আসবে, এই পজিশনটায় আসবে মাইনাসটা। আমি আর জেডটা করলাম না, আর সরি, ঠিক আছে, তো আমি আর জেডটা করলাম না। এবার আরেকটা পজিশন কি রইল, এইচ প্লাসটা কোথা থেকে বেরোতে পারে, পি পজিশন থেকে, পি থেকে বেরোতে পারে। যদি পি থেকে বেরোয় তাহলে যে কার্বন আয়নটার ফর্মেশন হবে সেটাকেও আমি আঁকছি CH2 মাইনাস। এবার আমি দেখব কোন কার্বন আয়নটা সব থেকে বেশি সুস্থিত। যে কার্বন আয়নটা সব থেকে বেশি সুস্থিত, নিশ্চয়ই যার স্টেবিলিটি যে কার্বন আয়নটা বেশি হবে সেখান থেকেই নিশ্চয়ই হাইড্রোজেনটা সব থেকে তাড়াতাড়ি বেরোবে। তাহলে আমি এখানে দেখবো কোন কার্বন আয়নটা সুস্থিত। তোমাদের দেখে বুঝতেই পারছো এই কার্বন আয়নটা খুব একটা সুস্থিত হবে না। তো আমি দেখব যে এখানে রেজোনেন্স কোনো রকম টেক পার্ট করছে না, কিছু হচ্ছে না, কিন্তু এখানে দেখো রেজোনেন্স হচ্ছে। এখানে কার্বন আয়নটা এখানে আসতে পারে, এখানে এই বন্ডটা খুলে গেল, এখানে রেজোনেন্স হচ্ছে। এখানে দেখো রেজোনেন্সটা কিরকম হচ্ছে, এক্সটেন্সিভ রেজোনেন্স হচ্ছে। এই মাইনাসটা এখানে গেল, ডবল বন্ডটা এখানে গেল, এই অক্সিজেনটা খুলে গেল। তাহলে বুঝতেই পারছো এখানে রেজোনেন্সটা একটু লম্বা পথ ধরে হচ্ছে, এক্সটেন্সিভ রেজোনেন্স হচ্ছে। তাই এক্ষেত্রে স্টেবিলিটি কি হবে, এক্ষেত্রে স্টেবিলিটি বেশি হবে। মানে এইটা রেজোনেন্সের মাধ্যমে একটু এটার থেকে বেশি সুস্থিত হবে, যেহেতু এখানে রেজোনেন্সটা দেখতেই পাচ্ছ বেশি ঘটছে। তো এক্ষেত্রে কার্বন আয়নটা সব থেকে বেশি স্টেবল। তার মানে এখানে আমাদের উত্তরটা হবে কোনটা, এক্স থেকে প্রোটনটা সব থেকে তাড়াতাড়ি বেরোবে। বুঝে গেছে? তো এখানে এক্স থেকে প্রোটনটা সব থেকে তাড়াতাড়ি বেরোবে, কারণ রেজোনেন্সের মাধ্যমে প্রোটনটা বেরোনোর পর যে কার্বন আয়নটা তৈরি হলো সেই কার্বন আয়নটা অন্যান্য কার্বন আয়নগুলির তুলনায় সব থেকে বেশি সুস্থিত। ঠিক আছে, তো প্রথম দিনের ক্লাসটা এই 4টে প্রবলেমের উপর স্টপ করলাম। আমি খুব শীঘ্রই আবার 5 নম্বর প্রবলেম নিয়ে আসবো। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর একটু চ্যানেলটাকে শেয়ার করবে। তো পরের দিন আবার নতুন প্রবলেম নিয়ে দেখা হবে।